বল কেমন লাগছে? আমরা হোটেল থেকে বেরোলাম ব্রেকফাস্ট করে, দেখি এবার এখানে তো ভাবছিলাম খুব ঠান্ডা হবে, দেখছি ঠান্ডা তো তেমন একটা নেই। আর কালকে ভূত দেখেছিস? কাল আমরা ভূত দেখেছি, আমি আর আন্টি। যেটা যদিও আমরা রেকর্ড করি। হ্যাঁ, আজকে রেকর্ড হবে। আজকে হবে। চলো দেখতে থাকো গোপগড়। সকাল বাজে 10:05, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্টে এখন আপাতত দিয়েছে লুচি, মিষ্টি আর ডিম সেদ্ধ, সাথে সবজি আসছে। হ্যাঁ নিশ্চয়ই, দেখা যাক কিরকম খেয়ে জানাচ্ছি। হ্যাঁ বল এবার। ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো। কৌশিক কেমন লাগছে? ঠিক আছে। এখন তো এটা খাওয়ার চলছে, এরপর আমাদের আবার মহিলা টিমের সদস্যরা ধরেছে গেরি পোস্ত খাবে দুপুরবেলা, দেখি সেটা আবার কিরকম। আমরা এখন সকালবেলা, আজকে দ্বিতীয় দিন আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করে গোপগড়ের দিকে। না হ্যাঁ, গোপগড়টা কিসের জন্য বিখ্যাত? এটা কথিত আছে যে পঞ্চপাণ্ডব নাকি এখানে বিরাট রাজার বাড়ি ছিল, বিরাট রাজার বাড়ির ধ্বংসাবশেষ আছে ওইখানে। ওই বিরাট রাজার বাড়িতে নাকি পঞ্চপাণ্ডব আশ্রয় নিয়েছিল বনবাসের সময়। এইটা হ্যাঁ, ওখান থেকে দেখা যায়, ওখান থেকে কংসাবতী এরিয়াল ভিউ। কতটা ডিস্টেন্স হবে মোটামুটি? এটা হাফ এন আওয়ার। হ্যাঁ, আধ ঘন্টা লাগবে যেতে। আচ্ছা, এইখানে কালকে হাতি দেখা গিয়েছিল, এই যে এই কালভার্ট পেরিয়ে আমাদের এক বন্ধু আসছিল কালকে, তো এইখানে হাতিটা দাঁড়িয়েছিল। তার আগেই আমাদের গাড়ি ওখান থেকে আসবে। এখানে হাতি বেরিয়েছিল, এখানে হাতি বেরিয়েছিল। তুমি জানো? ওটা বলে দেবে? আচ্ছা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলাই রে। ওই জঙ্গলটাও আছে, একটাই জলছুট হয়ে ওখানে আছে। এখানটা জঙ্গল দেখলে তো। হ্যাঁ, আর বাড়ি না ফুলপাহাড়ি, এখানে জায়গাটার নাম দেখলাম ফুলপাহাড়ি, কি সুন্দর। সবুজ প্রকৃতি আমাদের জীবনকে রঙিন করে তোলে, মনে আনে প্রশান্তি আর এক তৃপ্তির ভীষণ অনুভূতি। প্রতিদিনের ব্যস্ত জীবনে সবুজের মাঝে একটু সময় কাটানো আমাদের শরীর ও মনকে সতেজ করে তোলে। প্রকৃতির এই সবুজ মনকে দেয় এক চিরশান্তি, এক আস্বাদ, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই সবুজের মাঝখানে ঘুরে বেড়ালে হয়তো সেটুকুনি অনুভব করা যায়। এটা গোপে যাচ্ছি তো আমরা, গোপগড়ে যাচ্ছি এখন। এই টিলাটায় উঠছি এবার, এটা একটা টিলায় উঠছি, গ্রাউন্ড লেভেল থেকে অনেক উপরে উঠে যাব। হ্যাঁ, সাইকেল নিয়ে আসলাম, ট্রেন ফেলে তো সাইকেল। এটা গোপগড়ে এন্ট্রি, তার জন্য টিকিট কাটতে হচ্ছে। টিকিট এখানে দেখা যাচ্ছে এন্ট্রি ফি 6 বছর অবধি হচ্ছে 10 টাকা, আর মোটর সাইকেল নিলে 5 টাকা, আর আমাদের যেমন গাড়ি আছে সেখানে 40 টাকা করে লাগে। আর এখানে যে নিয়মানুবর্তিতা যেগুলো আছে, মানে ড্রিঙ্কস, তারপর এগুলো নিষিদ্ধ আছে টিকিট সংগ্রহের জন্য। এখানে টিকিট
গাড়ির জন্য দিতে হচ্ছে না রে জয়? হ্যাঁ। এই গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজমের ওপেনিং হয়েছিল 2003-এ। আচ্ছা, 22শে ডিসেম্বর। বাবা, অনেক দিনের। এন্ট্রি পয়েন্টটা তো খুবই সুন্দর লাগছে, চারিদিকে একদম সবুজে মোড়া, আর এদিকে ঝাউয়ের বন আছে। তো ঝাউয়ের বনের রাস্তার মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। হ্যাঁ। গাড়ি পার্কিং করে এখন আমরা গোপগড়ের দিকে ঢুকছি। এখানে গোপ রাজার ছিল, গোপ রাজার রাজত্ব ছিল, গোপ রাজা এখানে থাকতেন। তারপর কথিত আছে এখানে নাকি পঞ্চপাণ্ডবরা এসে কিছুদিন বিশ্রাম নিয়ে গেছেন। তো চলো দেখা যাক গোপগড়ের ইয়েতে। কিরে, তোর কেমন লাগছে বল? ওই না আমাদের সব থেকে ছোট মেম্বার, কিন্তু লম্বা সবার থেকে বেশি। বল কেমন লাগছে? আমরা হোটেল থেকে বেরোলাম ব্রেকফাস্ট করে। দেখি এবার এখানে তো ভাবছিলাম খুব ঠান্ডা হবে, দেখছি ঠান্ডা তো তেমন একটা নেই। আর কালকে ভূত দেখেছিস? কাল আমরা ভূত দেখেছি, আমি আর আঙ্কেল। যেটা যদিও আমরা রেকর্ড করি। হ্যাঁ, আজকে রেকর্ড হবে, আজকে হবে। চলো দেখতে থাকো গোপগড়। গোপগড়ে ঢুকে মনটা আনন্দে নেচে উঠল। চারিদিকে সবুজে সবুজ, সবুজে সবুজ, কি আর বলবো। আমরা শহরের মানুষ, এত সবুজের তো অনুভূতি পাই না, তাই এই সবুজের অনুভূতিটা পেয়ে বেশ মজা লাগছিল, খুব তৃপ্তি হচ্ছিল মনে। বিরাট রাজার স্মৃতি জড়িত। গভর্নর, তাই না? ওই যে ওই মহাভারতের বিরাট রাজা। ওই যে ফটো তুলছে। এই সেই বিরাট মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান। বিরাট রাজার রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এখানে। ফুলের কাজে আসছে। এখানে সামনে দিয়ে গেলে ওপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওই কংসাবতী নদীটা ওপর থেকে দেখা যায়। তো সেই হিসাব করে আমরা এখানে গোপগড় কমপ্লিট করে আমরা যাবো ওইদিকে কংসাবতীটা, যেটা ওপর থেকে একটা টিলার ওপর থেকে দেখা যায়, খুব সুন্দর ছবিটা। তবে এই জায়গাটা গোপগড় হেরিটেজ বিল্ডিং করে দিয়েছে, গোপগড়ের রাজপ্রাসাদ এটাতে দেখছিল। আর এখানে এখন যেটা বেসিক্যালি দেখা যাচ্ছে, এখানে একটা পিকনিক স্পট মতো হয়ে এসছে। অনেকে সবাই পিকনিক করছে, সুন্দর সুন্দর স্পট আছে, বাচ্চাদের খুব সুন্দর মনোরঞ্জনের ব্যাপারও আছে। তো খুব ভালো লাগছে জায়গাটা। আমি শীতের দিন, শীতের সময়, রবিবার ছুটি ছাটা, প্রচুর লোকজনের আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তো সেই হিসাবে গোপগড় দেখার ইচ্ছা ছিল, দেখা হয়ে গেল গোপগড়। আমরা তো এসেছি গোপগড়ে, সবাইকে দেখালাম গোপগড়ের অনেক কিছু ইতিহাস, অনেক কিছু সৌন্দর্য। আর আস্তে আস্তে একটা উপরি পাওনা হলো আমাদের। আমার বন্ধু জয়ের ভাই হচ্ছে পারিজাত ব্যান্ডের লিড সিঙ্গার স্বাগত, তার সাথে আজ দেখা হয়ে গেল, সে এসছে। তো স্বাগতর সাথে দেখা হলো। স্বাগত আরেকটা কথা বলে রাখি, কালকে রাত্রে স্বাগত কিন্তু আমাদের গান শোনানোর কথা ছিল আমাদের হোটেলে এসে, আমাদের ইয়েতে এসে, রেস্ট হাউসে এসে। কিন্তু প্রবলেমটা হয়েছিল কালকে ও আসতে পারেনি, বেচারা কেন আসতে পারেনি সেটাই শুনবো ওর মুখ থেকে। স্বাগত, কালকে আসুনি কেন? কালকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম গিটার নিয়ে, আমি আর আমার একটা ভাই, ব্যান্ডেরই ভাই। তো আমরা বুলেটে করে যাচ্ছিলাম। তো যখন রাস্তা দিয়ে যাচ্ছি প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তো তারপর দেখছি যে একটু আগে গিয়ে দেখছি যে আমরা জাস্ট আলোটা ফেলতেই দেখছি আমাদের সামনে হাতি, একদম একটা বড় হাতি দাঁড়িয়ে, এবং সেটা একদম 2-3 হাতের ডিস্টেন্সে। মানে কালকে অনেক কিছু হতে পারতো আমাদের সাথে, কারণ পাশাপাশি কুয়াশা, কোনো জঙ্গল, আশেপাশে কোনো লোক ছিল না। এবার আমরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে ব্যাক করেছি, কারণ হাতি অলরেডি আওয়াজ দিচ্ছিল। এবং তোমরা হঠাৎ করে মানে আগে থেকে বোঝোনি? কিচ্ছু বুঝতে পারিনি, একটা আওয়াজ পেয়েছি, তখন আমরা বুঝতে পারিনি। সেকেন্ড বার যখন আওয়াজ দিয়েছি তখন অলরেডি ও টান নিতে শুরু করেছে আমাদের দিকে। তো
তো আমাদের বুলেট ছিল, আমরা সঙ্গে সঙ্গে দেনান দিয়ে ওখান থেকে কোনোভাবে বেঁচে ফিরেছি। তারপর ফরেস্টের লোকদের এবং বাকি লোকদের বললাম যে ওখানে অলরেডি হাতি এসছে। তো সেক্ষেত্রে কালকে পুরো আমাদের যে প্ল্যানিংটা ছিল গান বাজনা আড্ডা মারা পুরোটাই ভণ্ডুল হলো হাতির জন্য। হাতির নাম হচ্ছে রামলাল, যা শুনলাম, এবং ও বহুদিন ধরে দলচুট হাতি বহুদিন ধরে ওখানে ফরেস্টে, পাশের ফরেস্টে আছে। এবং কালকে কোনোভাবে ওরা চলে এসছে এই ফরেস্টে, মানে আমাদের এদিকটায় রেস্ট হাউসের কাছে আছে। তো সেক্ষেত্রে কালকে কোনোভাবেই গান বায়না আর হলো না রামলালের জন্য। তো দাদার মতো গান বায়না করলেন এবং আমরা আবার ব্যাক করে গিয়ে আমরা একটা অন্য কোথাও গিয়ে গান বায়না করলাম। এভাবে কালকে দিনটা কেটেছে আর কি। অন্য প্ল্যান ছিল, প্ল্যানটা পুরো অন্যভাবে। খুব ভালো লাগলো এই হাতির অভিজ্ঞতা শুনে, রামলাল হাতির অভিজ্ঞতা শুনে। আমরা স্বাগতর চোখ দিয়েই কিন্তু আমরা হাতিটা দেখে নিলাম। তো চলতে থাকুন আমাদের সাথে, যদি আরও হাতি দেখা যায় এরকমভাবে। স্বাগত, খুব ভালো লাগলো তোমার সাথে কথা। থ্যাংক ইউ। চারজন মিলে এই ভাড়গুলো সত্যি কলকাতায় খুঁজে পাওয়া যায় না। আমরা যদি কলকাতার লোকরা ভাড়ে চা খেতে খুব ভালো লাগে, কিন্তু কলকাতার খুলনার বা কলকাতার ভাড় কিন্তু একটু অন্যরকম। এটা একটু দেখুন, একটু গ্লাসের মতো, খুব সুন্দর আবার ডিজাইন করা। মানে বাঁকুড়া বিষ্ণুপুরের একটা চা আছে, যেটা আমার মনে হয়েছে, বাট খুব ভালো লাগছে। আমরা এখন সূর্যাস্তের হাটে এসছি। এখানে সামনে কংসাবতী নদীটা দেখাচ্ছে, আর ওদিকে রেল ব্রিজটা, খুব সুন্দর জায়গাটা। ঠিক আছে, এখান থেকে হাওড়া মিদনাপুর লোকালগুলো, এই ট্রেনগুলো আছে, এখানে আসে। আর জায়গাটা খুব সুন্দর একদম, মানে বেসিক্যালি সুন্দর একটা সময় কাটানোর জায়গা বলতে পারে। এখানে হচ্ছে সূর্যাস্তের হাট। জানি না এর ইতিহাসটা তো বলতে পারবো না, তবে নাম শুনে মনে হয় এখান থেকে সূর্য অস্ত দেখার যেত বা যায়, সেই কারণেই হয়তো এর নামকরণ হয়েছে সূর্যাস্তের হাট। সাথে বটের ঝুড়ি। আরও একটা চাঞ্চল্যকর ঘটনা আমাদের খুব উপরই প্রাপ্তি হলো। আমরা তো এসেছিলাম, তোমরা সবাই জানো, মুরাকাটা মানে পশ্চিম মেদিনীপুরের গোপালপুর বায়োডাইভার্সিটি পার্কে। তো সেখানে এসে তো যা দেখলাম অভূতপূর্ব, মানে এটা নিয়ে কোনো কথাই হয় না। অপূর্ব প্রাকৃতিক শোভা, সবুজের মধ্যে আমরা ছিলাম। আর তার মধ্যে যেটা উপরি পাওনা এক্ষুনি বললাম, এই যে মুরাকাটা গোপালপুর বায়োডাইভার্সিটি পার্কের যে মালিক, সেই সোমেশবাবু আজকে আমি ধরেছি। সোমেশবাবু নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে একটু আমার যারা ভিউয়ার্স আছে তারা জন্য একটু ইনফরমেশনের জন্য, তারা যেন আরও আসতে পারে আপনার কাছে। আপনার এই যে মুরাকাটা, এই জায়গাটা গোপালপুর বায়োডাইভার্সিটি পার্কটা, এটা কতদিন ধরে করছেন আপনি? না, এটা ডেভেলপ করছে লাস্ট 2 বছর। এবছরই এটা চালু হয়েছে, এটা ওপেন করেছি এবছরই মানুষজন আসছেন, থাকছেন এবছরই। আমাদের তো খুবই ভালো লেগেছে। আশা করি আরও মানে আপনার এখানে আরও হলো, আরও কটেজ বাড়ুক। এখানে টোটাল কটা কটেজ আছে? 5টা বোধ হয় না? 5টা কটেজ আছে এখানে। খুব সুন্দরভাবে এক একটা গাছের নাম দিয়ে সুন্দর সুন্দর ডাবল বেডরুম কটেজ আছে, একটা 4 বেডরুমের কটেজ আছে। তোমরা 2টো না? আচ্ছা, 2টো। তোমরা যারা এখনও এসে পৌঁছওনি, প্লিজ একটু রিকোয়েস্ট করব, এসে দেখে যাও। ভালো থাকবে সবাই, ভালো থাকবেন সোমেশবাবু, নমস্কার। এখানে আমরা এসছি, টোটাল এরিয়াটা প্রায় ধরো 18 একর জমির ওপর করা আছে। এখানে মোটামুটি 5টা কটেজ আছে বিভিন্ন গাছের নামে, শিমুল, পলাশ ইত্যাদি নামে। তো খুব সুন্দর জায়গাটা। যদি কেউ সবুজ পছন্দ করে, যদি কেউ নিরিবিলি পছন্দ করে, যদি কেউ নীরবতা পছন্দ করে, তাদের জন্য কিন্তু এইটা আইডিয়াল জায়গা। রান্না খান্না খুবই ভালো, ঘরোয়া রান্না, মাছ, সবজি, ভাত, রুটি, আপনারা যেভাবে যে খাবে সেভাবেই তারা রান্না করে দিচ্ছে। খুব সুন্দর জায়গাটা, এনজয় করছি। 2 দিন আমরা কাটালাম। কালকে আবার বাড়ির পথে যাত্রা হবে। তো এখন খাওয়ার পরে আমরা একটু বসে আড্ডা ফাড্ডা মারবো, বিকেলে একটু হালকা গান বাজনা হবে, যেটা গতকাল হয়েছিল। তো সেটাই আপনাদেরকে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। দেখতে থাকো আর আমাদের সাথে এনজয় করো এই সবুজ। কেউ যদি নীরবতা পছন্দ করেন, কেউ যদি নিস্তব্ধতা পছন্দ করেন, তাহলে এই জায়গাটা সেই সব লোকজনের জন্য একদম আইডিয়াল জায়গা। দেখুন, ছোট্ট ছোট্ট কটেজ, সুন্দর সুন্দর বসার জায়গা, সবুজে মোড়ানো গাছগাছালি, সমস্ত কিছু, সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা।
আর কি চাই আমরা ঘুরতে এসে, বলুন তো? যারা অনেক জায়গায় ঘুরতেও যান, এখান থেকে সাইট সিইংয়ের প্রচুর জায়গা আছে। রাত এখন 11টা, আজ দ্বিতীয় দিনের ডিনার করতে বসে গেছি। সবাই খুবই খিদে পেয়ে গেছে, বাইরে ঘুরতে এলে যা হয়, একটু খুব খিদে পেয়ে যাচ্ছে। রুটি, চিকেন কারি আর গেরি গুগলির একটা তরকারি দিয়েছে, দারুণ খেতে। সবাই রসিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো আজকে। আর এখানেই ব্লগটা শেষ করছি না, কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা করব। এখন 9:30, তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা রওনা দিচ্ছি খিরাইয়ের দিকে। খিরাই হয়ে আমরা কলকাতা ব্যাক করব। তো ততক্ষণে একটু দেখা যাক। খিরাই মোটামুটি এখান থেকে 50 কিলোমিটার মতো হবে অ্যারাউন্ড। তো করে তারপর আমরা ওখান থেকে ব্যাক করব। দেখি খিরাইয়ে যদি কিছু শ্যুট করা যায়, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো টিল ডেট চলো।